আমাদের ব্যক্তি জীবন কি ব্যবসায়িক জীবন সব ক্ষেত্রেই বিশাল এক জায়গা জুড়ে আছে অনলাইনে ঢু মারেন না এমন ব্যক্তি খুব কমই আছেন। আর তাই তো আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু অনলাইন সার্ভিস প্রোভাইডারদের কাছে যারা আপনার জীবনকে সহজ করে দিবে। Yes, you are watching Evalie Nibedito online business show onlineshodai.com and বরাবরের মতো আমি তাসনিমা অর্কি আছি আপনার সাথে এবং আমার সাথে আছে আমার নাম হুমায়ুন কবির নীরব, আপনি হয়তো আমাকে আরজি নীরব নামেই চেনেন। আর আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে দেখবার জন্য, থাকবার জন্য, বৈশাখীকে আপনার ঘরের মধ্যে রাখবার জন্য। এই অনুষ্ঠানটা আমরা করেছিলাম এই পরিকল্পনায় যে আপনার জীবনে হয়তো কিছুটা ইতিবাচক পরিবর্তন আমরা আনতে সক্ষম হব। আপনি ব্যবসা করেন, চাকরি, পড়ালেখা যাই করুন না কেন, আপনার জন্য একটু উন্নয়ন হয়, মানসিক উন্নয়ন, সফট স্কিল যেটাকে বলে। এই জন্য এই ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমরা ডেকে আনি, সবচেয়ে দামি মানুষ, সম্মানিত মানুষ, তাদের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করি। আমরা বলি আপনার হয়তো কাজে লাগবে আপনার ফোনটাকে সারাদিন গেমিংয়ে ব্যস্ত না রেখে কোন কোন অ্যাপস আপনাকে নতুন করে ভাবতে শেখাতে পারে, সেটা সরকারের তরফ থেকে কোন নতুন উদ্যোগটা আপনার জন্য শুধুমাত্র নেওয়া হয়েছে সেটা আমরা বলি। আমরা জানাই কেমন করে আপনি নিজেকে তৈরি করতে পারেন আর সবচেয়ে কম দামে কোত্থেকে কী কিনতে পারেন সব কিছু। এবং সবচেয়ে মজার হচ্ছে পুরো অনুষ্ঠানটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি একটা কুইজে অংশ নিতে পারবেন যেখান থেকে জিতে নিতে পারার সম্ভাবনা থেকে যায় একটা চমৎকার গিফট হ্যাম্পার বৈশাখীর তরফ থেকে। কিন্তু সব কিছুর আগে শুরু তো করা যাক। সংবাদ মাধ্যমগুলোতে প্রত্যেক দিন নারী এবং শিশু নির্যাতনের ঘটনা আমাদেরকে বিমর্ষ করে তুলছে। গ্রামে বলেন, শহরে বলেন, নিরাপদ পরিবেশে বলেন, অনিরাপদ পরিবেশে বলেন, প্রত্যেকটা জায়গায় নারী এবং শিশু নির্যাতন আমাদেরকে ভাবাচ্ছে নতুন করে যে আমাদের সমাজে আমরা কি যথেষ্ট পদক্ষেপ নিতে পারছি তাদের জন্যে, তাদের সুরক্ষার জন্যে। শুধু আমরা না, ব্যক্তি পর্যায়ে না, সরকারের তরফ থেকেও কিন্তু নানা উদ্যোগের কথা বলা হচ্ছে। ঠিক তাই, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানে নারী ও শিশু সুরক্ষায় সরকার কিন্তু এমনই একটি অ্যাপ ইন্ট্রোডিউস করেছেন। দেখে নিন এই প্রতিবেদনে। সরকারি উদ্যোগ আছে, আইন আছে, তারপরও নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমছে না কিছুতেই। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটে যাওয়া ঘটনা প্রশাসনের নজরে আসে ঘটে যাওয়ার পরে। তবে সরকার দ্রুত প্রতিরোধের জন্য জয় মোবাইল অ্যাপ নামে একটি প্রযুক্তি সেবা চালু করেছে। রাস্তাঘাট বা যে কোনো জায়গায় যদি এমন হয় কেউ নির্যাতনের শিকার হচ্ছেন বা হবেন, ফোনে কারো সাহায্য পাওয়ারও অবস্থা নেই, সেক্ষেত্রে এই অ্যাপটি যদি নামানো থাকে তাহলে আপনার মোবাইল ফোনে পাওয়ার বাটনে পরপর চাপ দিতে হবে। এরপর মোবাইলটা ভাইব্রেট হবে, তখন আরও একবার, অর্থাৎ মোট 5 বার। ব্যাস, সংকেত চলে যাবে জয় মোবাইল অ্যাপের নির্দিষ্ট জায়গায়। অ্যাপের মাধ্যমে ঘটনার স্থান, কথা, এমনকি চারপাশের ছবিও চলে যাবে অ্যাপে। আর যদি নির্যাতনের শিকার বা শিকার হওয়ার আশঙ্কা আছে এমন কেউ মুঠোফোন বের করার মতো অবস্থায় থাকেন তাহলে অ্যাপের জরুরি বাটন চেপে জিপিএস লোকেশন, ছবি ও অডিও রেকর্ড পাঠাতে পারবেন। জয় মোবাইল অ্যাপ কল সেন্টারে কর্মরত ব্যক্তিরা 24 ঘন্টা আপনাকে সেবা দিতে অপেক্ষা করছেন। অ্যাপের মাধ্যমে নারী ও শিশুর প্রতি নির্যাতনের জরুরি মুহূর্তে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার, মেট্রো এলাকার পুলিশের উপকমিশনার নির্দিষ্ট 3টি এফএনএফ নম্বর যেটি আপনি নিজে সেট করতে পারবেন সেই জায়গাগুলোতে, এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প সেন্টার অর্থাৎ 109-এ খুদে বার্তা চলে যাবে এবং আপনি পাবেন আইনি এবং সরকারি সাহায্য, থাকবেন নিরাপদ। সুতরাং এই অ্যাপটি আজই ডাউনলোড করে রাখুন। বর্তমান বিশ্বে আপনি অর্থনৈতিক উন্নয়ন চিন্তা করতে পারেন অনেকগুলো স্তম্ভের উপরে দাঁড়িয়ে। সেটা কৃষি হতে পারে, শিল্প হতে পারে যে কোনো সেবা। তবে সবচেয়ে দ্রুত, নির্ভরযোগ্য এবং বর্তমান পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন যদি আপনি চিন্তা করেন, টেকসই উন্নয়ন যেটাকে বলে, তরুণ প্রজন্মকে ব্যবহার করা। তার মানে হচ্ছে তরুণরা জানে, বোঝে, করে এরকম কোনো কাজে সহায়তা করে এরকম কোনো একটা সেবা। আমি বলছি কন্ট্যাক্ট সেন্টারের কথা, যেটাকে সাধারণত আমরা কল সেন্টার নামে চিনে থাকি। আর এটা নিয়ে যিনি কাজ করছেন প্রায় বছর 10 হলো, বাংলাদেশের উন্নয়নে যার সরাসরি অংশগ্রহণ রয়েছে, এরকম একজন মানুষকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। দ্যাটস রাইট, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, দ্যাট ইজ বাকওয়ের প্রেসিডেন্ট এবং ডিজিকন টেকনোলজিস লিমিটেডের এমডি মিস্টার ওয়াহিদ শরীফ।
লেটস ওয়েলকাম টু ইয়োর শো। থ্যাংক ইউ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি। দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন এই সেক্টরটা নিয়ে, বর্তমানে জায়গাটা আগে ফোকাস করতে চাই। আপনি বাক্যর প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, এর আগে ছিলেন সহসভাপতি, ইফ আই ডোন্ট মেক মিস্টেক। তো এই জায়গাটা নিজের কাজের শুরুটা একটু আমাদেরকে বলবেন সবার জন্য। আমি যদি বাক্য সম্পর্কে বলি, বাক্য আসলে শুরু হয়েছিল 2009 সাল থেকে। তখন শুরু হয়েছিল, মেবি 8-10টা কোম্পানি ছিল আমাদের মেম্বার, এবং মেবি 300-400 এমপ্লয়ি কাজ করতো ইন্ডাস্ট্রিতে। 26 মিলিয়ন ডলারের রেভিনিউ ছিল ইন্ডাস্ট্রি। সো সেখান থেকে এখন যদি চিন্তা করি, অলমোস্ট 150-এর উপরে কোম্পানি আমাদের মেম্বার, 50,000-এর উপরে ছেলেমেয়েরা কাজ করছে ইন্ডাস্ট্রিতে, এবং অলমোস্ট 400 মিলিয়ন প্লাস রেভিনিউ। আমাদের টার্গেট আছে 1 বিলিয়ন আমরা ক্রস করব বা কভার করব বাই 2025, অ্যান্ড 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে ইন্ডাস্ট্রিতে ইনশাআল্লাহ। সো আমরা অলমোস্ট 2020 শেষ, তো আমাদের হয়তো হাতে আরও 4 বছর আছে, 4-5 বছর আছে এই টার্গেটটাকে মিট করার জন্য। তো সেই লক্ষ্য নিয়ে আসলে বাক্য কাজ করে যাচ্ছে সরকারের পলিসি মেকারদের সাথে, ইন্ডাস্ট্রির সাথে, বিজনেস কমিউনিটির সাথে, যারা আমাদের ক্লায়েন্ট বা পার্টনার আছে তাদের সাথে, যে কিভাবে এটার প্রসারটাকে লাভ করানো যায় এবং কি কি চ্যালেঞ্জেস আছে, সেই চ্যালেঞ্জেসগুলো মিটিগেট করার জন্য পলিসি লেভেলের কী চ্যালেঞ্জ, স্কিলস লেভেলে কী চ্যালেঞ্জ, বিজনেস ইন্টারন্যাশনাল মার্কেটের কী চ্যালেঞ্জ। তো এই বিভিন্ন ধরনের স্কোপ নিয়ে আসলে বাক্য কাজ করছে। তো আমি বাক্যর সাথে জড়িত 6 বছর হতে চললো। আমি প্রথমে সহসভাপতি পদে ছিলাম, এটা আমার সেকেন্ড টার্ম অ্যাজ সভাপতি হিসাবে। তো এখন চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা যে আমরা কোথায় যাব, বা আশা করছি যে কিছু পজিটিভ জিনিস করে রেখে যেতে পারবো ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ফর দ্য কান্ট্রি। গ্রোথটা আপনারা যেভাবে দেখছেন সন্তোষজনক? অ্যাবসলিউটলি। আমরা যেটা আপনি যদি লাস্ট 10 বছরের গ্রোথটা দেখেন, যে 26 মিলিয়ন থেকে 400 মিলিয়নের উপরে, 300 জন থেকে 50,000 কর্মসংস্থান হয়েছে। তো এই গ্রোথটা কিন্তু ট্রিমেন্ডাস গ্রোথ। আমাদের কিন্তু র ম্যাটেরিয়াল কিন্তু আমাদের ছেলেমেয়েরা, মেধা, হ্যাঁ, এটাই আমাদের র ম্যাটেরিয়াল। আমাদের কোনো কিছু ইম্পোর্ট করতে হচ্ছে না তাদের দিকে দিয়ে কাজ করানোর জন্য। সো 100% সেবা আমরা দেশের থেকে দিচ্ছি, এবং আমরা যে ফরেন কারেন্সি আর্ন করছি বা লোকাল কারেন্সি আর্ন করছি, সেটা কিন্তু 100% দেশেই রয়ে যাচ্ছে। আমাদের কিন্তু দেশের বাইরে পাঠাতে হচ্ছে না কোনো কিছু আবার আনার জন্য। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ এই যে আমরা যে তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলছি, বা কল সেন্টার, কন্ট্যাক্ট সেন্টার, সার্ভিস সেক্টর নিয়ে কথা বলছি, এটার বিউটি কিন্তু এটা। রাইট, কারণ সিমেন্টের ইন্ডাস্ট্রির জন্য ক্লিংকার কিনতে হচ্ছে, রডের জন্য র ম্যাটেরিয়াল কিনতে হচ্ছে, গার্মেন্টসের জন্য বাইরেও চলে যাচ্ছে। অ্যাবসলিউটলি, আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অনেক কিছু বাইরে থেকে আনতে হচ্ছে, এসে ব্যাক টু ব্যাক এলসি করতে হচ্ছে, আবার সেই এলসির মাধ্যমে টাকা চলে যাচ্ছে ফরেন কারেন্সি, থেকে যাচ্ছে হয়তো এইটুকু, থেকে যাচ্ছে হয়তো বা লোকাল ভ্যালু এডিশন অল্প, কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু 100% লোকাল ভ্যালু এডিশন। কিছু ইম্পোর্ট করতে কোনো কিছু ইম্পোর্ট করতে হচ্ছে না, কারণ সবই মেধা সত্ত্ব। আমরা এখানে ছেলে মেয়েদের মেধা দিয়ে আমরা কাজ করছি, মেধা এখানে থাকছে, এখানে থেকে সার্ভিস আমরা দিচ্ছি। তার মানে এই সেক্টরটাই তো এখন 1 নাম্বার প্রায়োরিটি হওয়া উচিত। অ্যাবসলিউটলি, এটাই হওয়া উচিত, এবং ডেফিনেটলি ট্রাস্ট সেক্টর হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, যে ওনার ডিজিটাল বাংলাদেশ ভিশন দেখানোর পরে থেকেই যে এই ইন্ডাস্ট্রিতে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং আজ পর্যন্ত যে জায়গায় আমরা এসেছি, সেটা তো ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গাটাতে আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে, যে এটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তথ্য প্রযুক্তি অ্যাডভাইজার, উপদেষ্টা যেভাবে সাপোর্ট দিয়ে গেছে ইন্ডাস্ট্রির প্রতি। তো আজকে তো এমনি হয় নাই এত কিছু, ডেফিনেটলি সরকারের সাইড থেকে সাপোর্টটা ছিল। হ্যাঁ, আরও সাপোর্ট যে আমাদের লাগবে না তা না, কিছু চ্যালেঞ্জেস আমাদের এখনও আছে। সো ওই জায়গাগুলোতে যদি আমরা রাইটলি অ্যাড্রেস করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমাদের পিছিয়ে ফিরে তাকাতে হবে। আমরা ধরেন এখন অলমোস্ট, আমি যদি পুরো আইটি ইন্ডাস্ট্রির রেভিনিউ বলি, অলমোস্ট $1 বিলিয়ন আমরা ক্রস করেছি। সো আমাদের টার্গেট হচ্ছে $5 বিলিয়ন বাই 2025। আগামী 4 বছর হাতে এখন, আর আরও 4 বছর আমাদের হাতে আছে। তো আমার মনে হয় না যে খুব একটা ডিফিকাল্ট হবে যদি আমরা সবাই মিলে ওই চ্যালেঞ্জেসগুলো যদি একটু অ্যাড্রেস করি, তাহলে আমাদের 5 বিলিয়ন কিন্তু আমরা খুব সহজেই, খুব শিগগিরই আমরা এই জায়গাটায় কিন্তু একটা বড় প্রশ্ন আছে। বলা হচ্ছে যে কোভিডের কারণে উন্নত বিশ্বে আমরা দেখেছি অর্থনীতি ভেঙে পড়েছে। ইনফ্যাক্ট অনেক দেশ তলানিতে, পর্যটন কেন্দ্র নির্ভর দেশগুলো তো নাই প্রায় ইকোনমি। সেই জায়গায় বাংলাদেশকে আপনি যেহেতু সরাসরি আপনি জড়িত বাংলাদেশের উন্নয়নের সঙ্গে, আপনি কেমন করে দেখছেন, আমরা কোথায়? প্রথম দিকে আমার মনে হয় প্রথম 2-3 মাস আমাদের সবারই একটু স্ট্রাগল হয়েছিল, যেহেতু একটা আনসার্টেনিটি, আমরা কেউ জানতাম না যে আসলে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন আসছে, সব কিছু বন্ধ হয়ে গেছে, কি হবে এটা কিন্তু কেউ বুঝতে পারে নাই। সো সবাই একটা শকের মধ্যে ছিলাম। সো 2-3 মাস পরে আমার মনে হয়, যদি আমি এখন কম্পেয়ার করি, আমরা এখন অনেক ভালো আছি। ইভেন আমি যদি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের থেকেও কম্পেয়ার করি, আমার মনে হয় বাংলাদেশ অ্যাজ আ হোল আমরা মনে হয় অনেক বেটার আছি, বিকজ আমরা ওই শকটাকে খুব কুইকলি রিকভার করতে পেরেছি, এবং আমরা কিছু রাইট, গভর্নমেন্টেরও কিছু স্টেপ নেওয়া হয়েছিল, আমাদের ইন্ডাস্ট্রি থেকেও কিছু রাইট স্টেপ নেওয়া হয়েছিল। সো আমরা কুইকলি অপারেশনে চলে গেছি,
কুইকলি অ্যাড্রেস করেছি কিছু ইস্যুগুলো, হেলথ রিলেটেড ইস্যু কিছু অ্যাড্রেস করেছি। সো যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটাকে যতটা ব্যাক করা সম্ভব। আর এই ইন্ডাস্ট্রি যেহেতু আমাদের লোকাল মার্কেটে কিন্তু অনেক কাজ, লোকাল আচ্ছা। মার্কেটের অনেক কাজ, সেই জন্য কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট খারাপ হলেও যারা হয়তো বা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সরাসরি যুক্ত তাদের একটু খারাপ অবস্থা হয়েছিল। ডেফিনেটলি সেটা আমি বলবো, আমাদের অনেক মেম্বার কোম্পানি শাটডাউন হয়ে গিয়েছিল, অনেকের 70-80% অপারেশন বন্ধ হয়ে গিয়েছিল, বিকজ দে আর সার্ভিং দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল কমিউনিটি। সো ইন্টারন্যাশনাল মার্কেট ওয়াজ ক্লোজড, সো তাদেরও ইভেন্চুয়ালি ক্লোজ ডাউন করেছিল। কিন্তু অন্যান্য মেম্বাররা দেখা গেছে যে তারা ভালো অপারেশন চালিয়ে গেছে, বিকজ তাদের ডোমেস্টিক সাপোর্ট কন্টিনিউ করতে হয়েছে, তাদের ইমার্জেন্সি সাপোর্ট কন্টিনিউ করতে হয়েছে। আমরা দেখেছি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু অনলাইনের কেনাকাটা, Marketplace-গুলো অনেক- মার্কেট প্লেসে কিন্তু অনেক অ্যাক্টিভিটি, অনেক চাল ডাল অনেক ভালো করছে, তারপরে দারাজ অনেক ভালো করেছে, যারা হয়তো এই প্ল্যাটফর্ম ই কমার্স সেক্টরটা ভালো করেছে, কিন্তু তাদেরকে ব্যাক অফিস ব্যাক সাপোর্ট কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকেই দিয়েছে, যে সফটওয়্যার সাপোর্ট বলেন, হার্ডওয়্যার সাপোর্ট বলেন, সার্ভিসের কল সেন্টার সাপোর্ট বলেন, সেটা কিন্তু আমাদের অন্যান্য সেগমেন্ট থেকে কিন্তু তাদেরকে দিয়েছে। সো আমাদের কিন্তু অপারেশনাল থাকতে হয়েছে। টেলিকম সেবা এটা কিন্তু একটা জরুরি সেবা, সো টেলিকম সেবা কিন্তু চলতে হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম অপারেশন চালু করতে হয়েছে। সেই ক্ষেত্রে রেগুলেটরি বডি থেকে আমাদেরকে পারমিশন নিতে হয়েছে। অ্যাজ ফার আই নো এই জায়গায় কোনো একটা কি ভেজাল ছিল, মানে ভেজাল মানে আইন ছিল কিনা যে বাসা থেকে কল সেন্টার চালানো জি। যাবে, এরকম বোধহয় কোনো একটা একটা ব্যারিয়ার অসুবিধা ছিল, বাট আমরা বিটিআরসি-কে অ্যাপ্লাই করি এবং বিটিআরসি খুব শিগগিরই, খুব সহজেই আমাদেরকে সেই পারমিশনটা দিয়ে দেয়। ও মানে যেহেতু এটা এখন ওপেন? এখন পর্যন্ত ওপেন আছে বিকজ অফ দ্য প্যান্ডেমিক সিচুয়েশন, যে বাসা থেকেও আমরা কাজ ওয়ার্ল্ড করতে পারবো। মার্কেটের এইটার অবস্থা কি? এরা কি বাসা থেকে করতে পারে নাকি এসেই করতে হয়? ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতে বিভিন্ন দেশের নিয়ম বিভিন্ন রকমের। ওকে। হ্যাঁ, সো এভরি কান্ট্রি হ্যাজ দেয়ার ওন রুল, বাট আমি যদি ইন জেনারেল বলি, ইট ইজ ওপেন। অনেক জায়গাতে ওপেন, অনেক জায়গাতে আবার ডিপেন্ডস অন ক্লায়েন্ট, কারণ আমরা তো ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছি। এখন আমরা হয়তো ডিরেক্টলি ক্লায়েন্টের নেটওয়ার্কে কানেক্ট করছি, এখন ক্লায়েন্টের সিকিউরিটি পলিসি যদি অ্যাপ্রুভ না করে তাহলে আবার সেটা আমরা দ্যাটস করতে ডিফারেন্ট, পারছি না। দ্যাটস ডিফারেন্ট, কিন্তু অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস পলিসিগতভাবে খুব একটা ব্যারিয়ার কোনো জায়গাতে নাই। যেটা বলা আছে যে আপনাকে খুব সিকিউর নেটওয়ার্ক ইউজ করতে হবে, ভিপিএন ইউজ করতে হবে, আপনার ফায়ারওয়াল থাকতে হবে, এরকম কিছু গাইডলাইন দেওয়া আছে। আপনি যদি ওইগুলো মেনটেন করেন তাহলে ইউ আর ওপেন টু ওয়ার্ক মানে ফ্রম হোম। যেন আপনার তথ্যটা সিকিউর থাকে, দ্যাটস ইওর Absolutely. ওন টেনশন। অ্যাবসলিউটলি। ওকে, উই গট ইট। এবার আমার একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার নিজস্ব প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস লিমিটেড, সেটা শুরুটা কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, ডিজিকনের শুরু হয়েছিল 2010 সালে। বেসিক্যালি আমরা চিন্তা করছিলাম যে আসলে কি করব, মানে তখনও তো আইটি ইন্ডাস্ট্রি গ্রো করছে, কেবল কোন ইন্ডাস্ট্রিতে আসব, কি ধরনের সার্ভিস দিব। তো আমাদের চিন্তা করছিলাম যে র ম্যাটেরিয়াল নিয়ে, যে আমাদের আসলে বাংলাদেশে সব থেকে ভালো কি আছে বা বেশি কি আছে, যেটা আমাদের অন্য দেশের উপর ডিপেন্ড করতে হবে না। তো বেসিক্যালি আমরা যেটা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের যে তরুণ প্রজন্ম এবং যে এডুকেটেড একটা কমিউনিটি, বা এভরি ইয়ার গ্র্যাজুয়েশন করে বেরোচ্ছে যারা, তো তখন চিন্তা করলাম যে এই ছেলে মেয়েদেরগুলো কী হবে, মানে কোন সেক্টরে তাদের জব হবে। এখন তো আর নিশ্চয়ই তারা পড়াশোনা করে গার্মেন্টসে কাজ করতে যাবে না বা সেলাই করতে যাবে না, আর ব্যাংকিং ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রি কত অ্যাবজর্ভ করবে। সো ডেফিনেটলি এই সব চিন্তা করতে করতেই আমাদের একটা ধারণা হলো যে বেসিক্যালি আইটিআইটিএসসি হচ্ছে নেক্সট একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, তো আমাদের ওইখানেই কিছু একটা করা উচিত। এবং এই বিপিও কল সেন্টার, কন্ট্যাক্ট সেন্টার যদি আমরা পার্শ্ববর্তী দেশ দেখি, ভারত, ফিলিপিন, শ্রীলঙ্কা দেখি, যে তাদের উত্থানটা কীভাবে হয়েছে, তাদের প্রগ্রেসটা যদি লাস্ট 20 ইয়ার্সে দেখে থাকি, তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকেই প্রগ্রেসটা করেছে এবং এখনও তারা প্রগ্রেস করছে। তো এই সব জিনিস নিয়েই পৃথিবীতে আমরা তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা তাহলে এই সেক্টরেই কাজ করব, এবং সেখান থেকেই বেসিক্যালি ডিজিকনের শুরু। তারপরে 2011 সালে আমরা আমাদের ফার্স্ট ক্লায়েন্ট পাই, আমাদের একজন টেলিকম অপারেটর, তাদের কাস্টমার সার্ভিস আউটসোর্স করে আমাদের কাছে, এবং তখন আমাদের এমপ্লয়ি ছিল অলমোস্ট 150। আমরা যখন শুরু করি 15-16 জন, তারপরে 150 জন হলো আমাদের। তারপরে ওখান থেকে এখন শুরু, এখন আমাদের অলমোস্ট 1600 জনের ডিজিকনে কাজ করছে। আমাদের 3টা লোকেশনে কাজ হচ্ছে, আমাদের ঢাকাতে 2টা, 3টা লোকেশন, এবং যশোরের আইটি পার্কে একটা লোকেশন। বাংলাদেশের ডিজিটালাইজেশনের যেই প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছিল, সেটার একটা বড় পরীক্ষা হয়ে গেল প্যান্ডেমিকের মধ্যে। আমরা দেখেছি সবগুলো সেক্টরের সেবা নেবার চেষ্টা আমাদের, এবং সেখান থেকে বেশ সফলতার সঙ্গে বেরিয়ে আসা। তো যখন ডিজিটালাইজেশন করবার কথা গভর্নমেন্ট চিন্তা করলো, তখন তো আমরা আসলে চিন্তাও করতে পারিনি যে এত কিছু পসিবল। নাও ইউ আর ওয়াচিং ইট। যদি আপনি গ্লোবালি চিন্তা করেন, আর শুধু বাক্য না, অন্য সবগুলো জায়গায় অ্যাকচুয়ালি কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা এভরিথিং রেডি ফর দ্য ফাইট? ইনফ্রাস্ট্রাকচার আমি বলবো যে রেডি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের আমি কোয়ালিটি নিয়ে আমি বলবো যে কোয়ালিটিটা কতটুকু রেডি।
আমরা কি এখনও সেই কোয়ালিটি অফ সার্ভিস দিতে পারছি কিনা। আমি যদি ইন্টারনেট সেবার উপরেই বলি, আমি ঢাকায় যে সেবা পাচ্ছি আমি বাংলাদেশের সব জায়গাতে সেটা পাচ্ছি কিনা, সেই জায়গাটাতে আমার মনে হয় একটু নজর দেওয়া দরকার। আমি ঢাকায় বসে আমার কোনো সমস্যা নেই, ঢাকায় বসে ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে আমি ব্যবসা করছি, যে কোনো জায়গায় আমি সিমলেস কানেক্টিভিটি পাচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন ঢাকার বাইরে যাচ্ছি, আমি যদি বলি যশোরও যদি বলি বা রাজশাহী বলি বা অন্য অন্য জায়গাতে বলি, রিমোট এরিয়াতে যে অনেক জায়গাতে মোবাইলে 3G আসে না। এক্স্যাক্টলি সেই জায়গায় এক্স্যাক্টলি আমি নিজে তার প্রমাণ, আমার বাসায় আসে না। এক্স্যাক্টলি। সো ওই Absolutely, জায়গাগুলোতে আমার মনে হয় যেহেতু এখন আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার সব জায়গায় হয়ে গেছে, এটা আই থিঙ্ক দিস ইজ মানে সব জায়গাতে এভাবেই হয়েছে। আমাদের এখানেও নতুন কিছু না, আমাদের আগে বেসিকটা করতে হবে, তারপরে এটার উপরের আরও জিনিসগুলোকে নজর দিতে, লেয়ারগুলো নজর দিতে হবে। আমি যদি প্রথমেই কোয়ালিটি চাই, আমি কোয়ালিটি পাবো না। আমাকে প্রথমে পুরো দেশ কভার করতে হবে, যেটা সরকার করেছে, যে পুরো দেশের নেটওয়ার্ক এস্টাবলিশ করা। ইভেন বান্দরবন, ইভেন বান্দরবনে তো নেটওয়ার্ক আছে, Right. আছে, আগে তো ছিলই না, Right. এখন তো আছে। এখন নজর দিতে হবে যে ঠিক আছে ইন্টারনেটের কোয়ালিটিটা যাতে আমি আপ টু দ্য মার্ক আনতে পারি, এবং প্রাইসিংটাও যাতে সমান থাকে সারা বাংলাদেশে। আমি ঢাকাতেও যে যে কস্টিংয়ে পাচ্ছি, আমি ঢাকার বাইরে গেলেও সেই কস্টিংয়েই পাই। তো এটার একটা সামঞ্জস্যপূর্ণ জায়গাটাতে আসতে হবে, এই জায়গাটাতে। আর সার্ভিস যদি আপনি বলেন, এটাই কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু আমার ব্যাকবোন। এটার উপরেই কিন্তু প্রত্যেকটা সার্ভিস আমি নির্ভর করবে, ডেলিভারি অফ দ্য সার্ভিস করবে। সো প্যান্ডেমিকের সময় যেটা হয়েছে, যে আমরা দেখেছি যে আমাদের কিন্তু অনেক সার্ভিসই কিন্তু ছিল আমরা জানতাম না, যে আমরা করতে পারবো আমরা জানতাম না। এটাতে কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে। Right. হ্যাঁ, আমি যে মানে এডুকেশন, মানে ক্লাসরুম থেকে অনলাইনে পড়াশোনা করতে হবে, এই ফেসে সবই এই টেকনোলজি কিন্তু ছিল, কিন্তু আমরা কিন্তু এতদিন ইউজ করিনি। কিন্তু আমরা এখন ইউজ করছি এবং জানি যে আমার মেয়ে বাসায় বসে এখন ক্লাস করছে অনলাইনে। আপনি বলছিলেন একটু আগে আমাদের র ম্যাটেরিয়াল, আমাদের এখনকার তরুণ প্রজন্ম, তো তারা যদি কল সেন্টারে কাজ করতে চায়, সেক্ষেত্রে তারা নিজেদের কিভাবে প্রিপেয়ার করবে? আমরা এখন ইন্ডাস্ট্রি থেকে বলে থাকি যে আমাদের মেজর একটা ইস্যু হচ্ছে আমাদের স্কিলড হিউম্যান রিসোর্স। যেহেতু আমাদের প্রচুর হিউম্যান রিসোর্স আছে, কিন্তু তারা কি স্কিল কিনা। তো কল সেন্টারে আমরা বেসিক্যালি যেটা নিজে ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা কেবলই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে, মানে গ্র্যাজুয়েশন করে ইন্ডাস্ট্রিতে আসছে। সো দ্য বিউটি হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য, মানে স্পেশালি এই সার্ভিস সেক্টরে কোনো স্পেসিফিক ডিগ্রি লাগে না। যে ঠিক আছে আমি যদি ইঞ্জিনিয়ারিং হতে চাই, আমার ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে, বা আমি যদি ডাক্তার হতে চাই, আমার মেডিকেল ডিগ্রি লাগবে। আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে গেলে কিন্তু যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারে, কিন্তু কিছু স্কিল সেট আমরা চাই। আমরা যেটা বলে থাকি সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, ভালো শুদ্ধ ভাষায় বাংলা বলতে হবে, নাম্বার 1 ক্রাইটেরিয়া। ইংলিশ বলতে হবে যদি আমি ইন্টারন্যাশনাল কাজ করি, ইভেন লোকাল অনেক কাজ করতে গেলেও কিন্তু আমার এখন ইংলিশের দক্ষতা প্রয়োজন। অ্যান্ড নট অনলি খালি আমার বলা বা শোনা, আমাকে টাইপিং, আমার লিখিত স্কিল সেটটা থাকতে হবে। তো আমরা যেটা এখন দেখছি যে যারা ফ্রেশ এই আসছে, আমাদের নতুন প্রজন্ম যারা আসছে, তাদের এই স্কিল সেটের খুব অভাব। হ্যাঁ, তাদের কমিউনিকেশন স্কিল সেটের অভাব, তারা শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারে না, তাদের মধ্যে একটা আঞ্চলিক টান থেকে থাকে। ইংলিশ তো বললামই না, বাংলায় যদি বলতে না পারি, ইংলিশের আমি ধারে, হ্যাঁ ইংলিশ যদি বলতে হয় তাহলে খুব খুব কম, মানে হাতে গোনা 4-5টা ইউনিভার্সিটির থেকে যদি আমি লোকজন নিই তাহলে হয়তো আমি পাই, কিন্তু তারা আবার অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সো আমি আবার আমার কস্ট কমাইতে সমস্যা হয়ে যাচ্ছে। তো যে কারণে আমি যেটা আগেই বলেছিলাম যে আমি ইন্ডিয়া বা ফিলিপিনের সাথে আমি কম্পিট করতে পারছি না, বিকজ ওদের ওখানে ওরা 100 জনকে ইন্টারভিউ নিলে হয়তো বা 50 জনকেই ওরা পাবে রেডি। আমি এখানে 100 জনকে ইন্টারভিউ নিলে আমি 5 জনকেও পাচ্ছি না। তার মানে আপনি কি বলতেছেন এটার সঙ্গে আমাদের এডুকেশন সিস্টেমটা সরাসরি প্রভাব বিস্তার করছে? অ্যাবসলিউটলি, ইট হ্যাজ টু বি এডুকেশন। কারণ আমরা তো ধরেন কেউ একজন ইউনিভার্সিটি থেকে যখন আসছে, ইউনিভার্সিটিতে 3-4 বছর পড়ছে, সে 3-4 বছরে আপনি কিন্তু তাকে এইগুলো ঠিক করতে পারবেন না। তার এই জিনিসগুলোকে ঠিক করতে গেলে আপনাকে তার প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি লেভেল থেকে হয়ে আসতে হবে। সো আমরা অলওয়েজ বলে আসতেছি ইন্ডাস্ট্রি থেকে যে আমাকে গোড়াতে হাত দিতে হবে। গোড়াটা কি? আমার প্রাইমারি লেভেল এডুকেশন। আমার প্রাইমারি লেভেল এডুকেশনে আমার শুদ্ধ ভাষা কিভাবে বলতে হয়, শুদ্ধভাবে এখন টাইপিং কিভাবে করতে হয়, আমার পাংচুয়েশন কি, আমার গ্রামার কি, আমার ডিসিপ্লিন, যে একটা লিসেনিং ক্যাপাসিটি, সেটাকে অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি, আমরা অ্যানালিসিস করতে পারি না, আমাদের অ্যানালিটিক্যাল স্কিলস নাই। আমরা এমনভাবে মুখস্থ বিদ্যায় অভ্যস্ত হয়ে গেছি যে আমাকে যেটা শেখানো হচ্ছে আমি এটুকুর বাইরে আর কিছু চিন্তা করতে পারছি না, আমি নিজে মাথা ইউজ করতে পারছি না। তো এই জিনিসগুলো না হলে এইটাকে পরবর্তীতে যখন ইন্ডাস্ট্রিতে আসছে এরা, তখন এরা এই ইন্ডাস্ট্রির সাথে খাপ খাওয়াতে পারছে না। বিকজ আমাদের তো এটা একটা সেটের কাজ না, আমাদের মাল্টি লেভেলের কাজ। আমি যদি সিম্পলি একজন যে কল টেকার বা এজেন্ট, তাকে কাস্টমারের কথা শুনতে হচ্ছে, কাস্টমার প্রবলেমটাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, সমস্যাটা বুঝে তাকে সলিউশন বের করতে হচ্ছে, সলিউশনটা বের করে কাস্টমারকে দিতে হচ্ছে, এবং সব কিছু করতে হচ্ছে উইদিন আ সেট টাইম লিমিট।
আমার কাছে কিন্তু 5 মিনিট সময় নেই, আমার কাছে হয়তো 30 সেকেন্ডস আছে বা 1 মিনিট আছে। এই 1 মিনিটের মধ্যে আমাকে পুরো জিনিসটা করতে হচ্ছে। এটা শেষ করে আমাকে আবার টাইপ করে তার পুরো জিনিসটাকে আমাকে সিস্টেমে রেকর্ড করতে হচ্ছে। সো আমাকে খুব ফাস্ট টাইপ করতে হবে, কারণ নেক্সট কল ইজ ওয়েটিং। আমাকে কেপিআই এসএলএ মেনটেন করতে হচ্ছে, নাহলে আমার কাস্টমার আমাকে প্যানালাইজ করবে। তো এই জিনিসগুলোকে পুরোভাবে নিয়ে করার মতো লোক খুবই কম। সো আমাদের স্কিল সেটের দিকে নজর দিতেই হবে, আমাদের এডুকেশন সিস্টেমের দিকে নজর দিতেই হবে, এবং এই বেসিক জিনিসগুলোকে ঠিক করা খুবই প্রয়োজন। সো এই পলিসি লেভেলের জিনিসগুলো কিন্তু সরকারকে বসে কাজ করতে হবে, যেটা আমরা করছি। আমরা আইসিটি ডিভিশনের সাথে খুব ক্লোজলি কাজ করি, পলিসি লেভেলে খুব ক্লোজলি কাজ করি, আমাদের এই মতামতগুলো দিই। হোপফুলি এডুকেশন মিনিস্ট্রি সেই জিনিসগুলোকে, এখনও আমাদের সাথে এডুকেশন মিনিস্ট্রি খুব ক্লোজলি কাজ করছে না ইন্ডাস্ট্রির সাথে, আমি আশা করি করবে, বিকজ ইভেনচুয়ালি ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। এবং খুব বিস্ময়কর, আমি যতগুলো প্রফেশনাল জায়গাতে কথা বলেছি দেখেছি, প্রত্যেকেরই চাহিদা থাকে এডুকেশনের মধ্যে তাদের একটা প্রতিফলন থাক, টেকনোলজির মধ্যে কর্মমুখী শিক্ষা, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা তো মানে খাস সঠিক বাংলায় বলা হচ্ছে মান্ধাত্তা আমলের এখনো সেই পুস্তকগত বিদ্যাতেই। অ্যাবসলিউটলি। বাট আমি বলবো যে অনেক দূর ভালো হয়েছে, কারণ আগে যে গ্যাপটা ছিল, যে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং পলিসি মেকার, একটা গ্যাপ ছিল। কিন্তু একাডেমিরা মনে করতো তারাই মানে বই পুস্তকে যেটা আছে থিওরিটিক্যাল, দ্যাট ইজ দেন বেস্ট। ইন্ডাস্ট্রি অলওয়েজ কমপ্লেন করতো, যে আমরা এখনও করছি, যে আমরা রাইট রিসোর্স পাচ্ছি না। কিন্তু লাস্ট ফিউ ইয়ার্স আমরা কিন্তু একাডেমিয়া থেকেও পজিটিভ নোট পাচ্ছি, তারাও আমাদের সাথে আসছে, বসছে, কথা বলছে, শুনছে, আমাদের কথা শুনছে। আমরাও পলিসি মেকারদেরকে বলছি, মানে এখন একটা ট্রাইপার্টাইট একটা মানে কনভারসেশন আনা হচ্ছে। এখন এটাকে যত তাড়াতাড়ি রিফ্লেকশন আসবে রুট লেভেল থেকে, তত তাড়াতাড়ি এটার আমরা বেনিফিট পাবো। আমি চিন্তা করেন, এখন যদি প্রাইমারি লেভেলে এখন যদি এটা চেঞ্জ আসে, এটা ইন্ডাস্ট্রিতে রিফ্লেক্ট আসবে 15 বছর পর। হ্যাঁ, রাইট রাইট। কারণ সে প্রাইমারি করে, সেকেন্ডারি করে, ইউনিভার্সিটি করে যখন ইন্ডাস্ট্রিতে আসবে, ততদিনে তো আবার পুরো সিস্টেমটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তো আমাকে যত তাড়াতাড়ি আমি ওইটা পারবো, এবং ইট হ্যাজ টু বি এ কন্টিনিউয়েশন প্রসেস, এটা ওয়ান টাইম না। Right. এই কন্টিনিউয়েশনটা থাকতে হবে। এই চেঞ্জ, নতুন টেকনোলজি আসতেছে, এই কোরিলেশন ইন্ডাস্ট্রির সাথে। আমি বাইরের দেশে যেটা দেখে থাকি, যে কোম্পানিরা ইউনিভার্সিটিতে স্পন্সর করছে, তারা ইন্টার্নশিপ স্পন্সর করছে, তারা ইন্টার্ন নিচ্ছে, সো দ্যাট স্টুডেন্ট থাকাকালীনই ইন্ডাস্ট্রির সাথে স্টুডেন্টদেরকে একটা মিল মহব্বত হচ্ছে, কি লাগবে না লাগবে তারা বুঝতে পারছে। তো এইটা কিন্তু আমাদের দেশে এখন শুরু হয়েছে, অল্প অল্প করে হলেও শুরু হয়েছে। বাট এটা যত ফাস্টার হবে, যত ম্যাস আকারে হবে, তত বেনিফিটেড সবাই হবে, মানে ছেলেমেয়েরাও হবে, ইন্ডাস্ট্রিও হবে, একাডেমিও হবে। সো ইউনিভার্সিটি গোয়ার যারা আছে, তারাই কি আপনাদের কল সেন্টারগুলোতে কাজ করছে অ্যাজ আ পার্ট টাইম কল সেন্টার এক্সিকিউটিভ আর ফুল টাইম হিসেবেও কাজ করার সুযোগ আছে? জি, আমাদের ইন্ডাস্ট্রিতে দুটোই, ফুল টাইমও আছে, পার্ট টাইমও আছে। ফুল টাইম হলো ইউনিভার্সিটি শেষ করে আসতে হবে, আবার অনেকে যেমন বললাম পার্ট টাইমও করে, যারা ইউনিভার্সিটিও করছে, আবার পার্ট টাইমও কিছু কাজও করছে, যে দিনে হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা, বা সপ্তাহে হয়তো বা 10 ঘন্টা 12 ঘন্টা তারা কাজ করছে। বাট মেইনলি হলো আপনার ইউনিভার্সিটি শেষ করে কাজে আসছে। বিকজ আমাদের এই কাজটা এমন যে ধরেন 24/7 জব, তো রস্টারিং বেস কাজ হয়। আবার ইন্টারন্যাশনাল যারা কাজ করে তাদের ম্যাক্সিমাম রাত্রেই কাজ হয়। সো দেখা যাচ্ছে যারা যে ধরেন স্টুডেন্ট থাকে, তাদের জন্য অনেক সময় কোপ করতে অসুবিধা হয়, যে তাদের সকালে আবার ক্লাস, সারা রাত কাজ করছে, আবার আজকে এক সময় রস্টার, কালকে আবার আরেক সময় রস্টার। তো আমরা প্রেফার করি একদম ইউনিভার্সিটি শেষ করে এসে জয়েন করলো, তাহলে সে ফোকাসড আকারে সে এটাও শিখতেও পারছে, এখানে কাজ করতে পারছে। তারপরে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, যারা পার্ট টাইম, যেটা আমি বললাম যে ইউনিভার্সিটিও করছে, আবার সপ্তাহে কয়েক ঘন্টা আমাদের এখানে কাজও করছে। সো দ্যাট ওরা ইউজ টু হচ্ছে, যে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানছে, সো দ্যাট গ্র্যাজুয়েশনের পরে দেখেন তখন আর ওই ট্রেনিংয়ের সময়টা খুব কম লাগে, কারণ তারা অলরেডি ইউজ টু। সো ডিরেক্টলি তারা তখন কাজে এসে জয়েন করতে পারে। এই জায়গাটায় যদি একদম খাস কথাটা জিজ্ঞেস করি, বেতন ভাতা কেমন? বেতন এটা ভ্যারি করে, এটা আপনার আমাদের এখানে রেঞ্জ আছে ধরেন 10,000 থেকে শুরু করে 20,000 25,000 পর্যন্ত, ডিপেন্ড করছে আপনি কি ইন্টারন্যাশনাল কাজ করছেন নাকি ডোমেস্টিক কাজ করছেন। আবার ডোমেস্টিক কাজ করলে আপনি কোন প্রসেসে কাজ করছেন। সো প্রসেস টু প্রসেস মানে আপনার যদি কমপ্লিকেটেড প্রসেস হয়, এখানে যদি মোর অ্যানালিটিক্যাল স্কিলস লাগে, বেতন বেশি। হ্যাঁ, সেখানে আবার স্কিল সেটও আপনার ভ্যারি করে। বা এটা যদি আপনার খুব বেসিক হয়, যে না ঠিক আছে আপনি জাস্ট একটা কল ধরছেন, কাস্টমারের কমপ্লেন শুনছেন, কাস্টমারের হেল্প করছেন, বা ঠিক আছে আপনি ইমেল সাপোর্ট দিচ্ছেন বা চ্যাটিং সাপোর্ট দিচ্ছেন, বেসিক, তাহলে সেখানে আবার বেতন এন্ট্রি লেভেল বেতন যেটা সেটা। তারপরে আপনি, বাট এখানে বিউটি হচ্ছে আপনার ক্যারিয়ার গ্রোথ আছে। আচ্ছা, কেউ যদি আপনার এজেন্ট হিসাবে জয়েন করে, সে যদি ভালো করে এবং সে যদি সে ভালো জিনিসটা সে দেখাতে পারে, যে স্কিলটা দেখাতে পারে,
তাহলে কিন্তু সে মুভ করতে পারবে, সে ওখান থেকে সে টিম লিডার হতে পারবে। Okay. টিম লিডার মানে থেকে সে promotion হয়ে প্রমোশন হতে পারবে, সে টিম লিডার হলো, টিম লিডার থেকে সে ম্যানেজার হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার হবে, ম্যানেজার থেকে সে একটা প্রসেস হেড হতে পারে, প্রসেসের মানে ওই পুরো প্রসেসের সে হেড। আমার যদি ওই প্রসেসে 500 লোক কাজ করে, সে 500 লোকের লিড করবে। লিড করবে, সে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবে। তো মানে ফিউচার আছে, যেটা Absolutely. কল সেন্টার বা কন্ট্যাক্ট সেন্টার আমরা ধরে নিই যে হয়তো টাইম পাস জব টাইপের, সরি ফর মাই ওয়ার্ড, বাট এরকমই চিন্তা করা যে পার্ট টাইম জব এটা ওটা, কিন্তু আপনি বলছেন যে এখানটায় রিয়েল টাইম Absolutely. ফিউচার রয়েছে। কেউ যদি সেটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাহলে সে ডেফিনেটলি ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। নট অনলি খালি অপারেশনস, আমি যেটা খালি অপারেশনস বললাম, ধরেন কেউ আইটিতে গ্র্যাজুয়েশন করে এসে এজেন্ট হিসেবে ঢুকলো, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আইটি। সো সে এই 3 বছর যদি সে এখানে এক্সপিরিয়েন্স করে, সে কিন্তু আইটিতে মুভ ট্রান্সফার হতে পারবে। কারণ আমার প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু একটা আইটি ডিপার্টমেন্ট আছে, অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, আপনার সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যাকাউন্ট, ফাইন্যান্স সবগুলোই কিন্তু আছে। Right. সো আমি যদি অপারেশনস বুঝি তাহলে আমার অন্যান্য ডিপার্টমেন্টেই বোঝা সহজ। বোঝা ইজি, কারণ সবাই তো আমার অপারেশনসকে সাপোর্ট করছে। হ্যাঁ, সো এই ক্যারিয়ার গ্রোথ কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনে আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি কি ওই টাইম পর্যন্ত থাকবেন কিনা, যেটা আমরা ম্যাসিভ আকারে এখন ফেস করছি। যে নতুন প্রজন্ম যারা আসছে তাদের পেশেন্স লেভেল খুব কম, তারা খুব লং টার্ম চিন্তা করছে না, তারা শর্ট টার্ম চিন্তা করে যে ঠিক আছে আমি 1 বছর কাজ করলাম, 2 বছর কাজ করলাম, আমি আবার জাম্প করছি, এই কোম্পানি থেকে আরেক কোম্পানিতে একটু বেতন বেশি পাচ্ছি আমি জাম্প করছি, আবার ওই কোম্পানি থেকে বেতন বেশি পাচ্ছি আমি জাম্প করছি। কিন্তু আমরা যেটা বলে থাকি যে ফর শর্ট টার্ম ইট ইজ ওকে, বাট এই 1 বছর 2 বছরে একজন মানুষ কতটুকু শিখতে পারে। একটা অর্গানাইজেশনে আমি যদি 7 বছর 8 বছর থাকি বা 10 বছর থাকি, তাহলে যে পরিমাণ স্কিলস বা যে পরিমাণ নলেজ আমি গ্যাদার করব, আমি যদি খুব কুইক শিফট করি তাহলে কিন্তু আমি সেই নলেজটা আমি গ্যাদার করতে পারছি না। সো লং টার্মের এই পেশেন্সটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা আশা করি যে হয়তো নতুন প্রজন্ম তারাও এটা রিয়েলাইজ করবে এবং তারা শিখবে, রাদার দেন গোয়িং আফটার দি মানি। মানে এখনই টাকার পিছে না দৌড়াই, আমি কাজের পিছে দৌড়াই। আমি যেটা সবসময় একটা কথা বলি যে কাজের পিছে দৌড়াও, তোমরা কাজের পিছে কাজ শিখো, যত সম্ভব লার্ন, আপগ্রেড ইউর স্কিলস, দেন একটা সার্টেন টাইমে এসে মানি উইল ফলো। মানি উইল ডেফিনেটলি উইল ফলো ইফ ইউ হ্যাভ দ্যাট স্কিল সেট। যদি স্কিল সেট না থাকে, একটা সময় এসে ইউল বি স্টাক, তখন আর কেউ নিতে চাবে না, কেউ বলবে না যে আমি ওই এখনও কল নাও তুমি 5 বছর পরে, তোমাকে আমি 40,000 টাকা দিয়ে কল নেওয়ার জন্য নিব না, যেখানে আমার 10,000 টাকা দিয়ে আমি একজন নতুন গ্র্যাজুয়েট আসছে। সো একজনকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমি আমার স্কিলটাকে কত তাড়াতাড়ি রিভাইভ করতে পারবো, হ্যাঁ, টু কিপ মাই সেলফ আপগ্রেডেড অ্যান্ড সেলেবল, মার্কেটেবল। যে আপনি আপনার প্রতিষ্ঠানকে বাক্যকে নেক্সট কিভাবে প্রেজেন্ট করতে যাচ্ছেন, বা গভর্নমেন্টের কাছে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, আবেদন থাকে। দুইটা ওয়েতে, একটা হচ্ছে যে আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি, ইভেন আমার কোম্পানিও ইন্ডাস্ট্রির মধ্যে, আমাদের এখন টার্গেটটা হচ্ছে যে বাংলাদেশকে বাইরে নিয়ে যাওয়া, আমাদের দেশের বাইরের কাজগুলোকে আনার জন্য, যে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে আমরা নিয়ে যেতে পারি, সেখানে বাংলাদেশের ব্র্যান্ডিং, ইন্ডাস্ট্রির ব্র্যান্ডিং, এবং আমাদের যে স্কিল সেট আছে, আমাদের যে এক্সপেরিয়েন্স আছে, সেটাকে আমরা কীভাবে সেল করে বাইরের কাজটাকে যাতে আমরা ধরতে পারি, এবং বাংলাদেশকে বাইরের মার্কেটে যে বিপিও বা আইটি ডেস্টিনেশন হিসেবে নেওয়া, এটা একটা মেজর চ্যালেঞ্জ আমাদের জন্য, এবং ওই জায়গাটাতে আমরা কাজ করছি। আর পলিসি মেকারদের যদি বলেন, আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি আইসিটি ডিভিশনের সাথে, বিটিআরসি আমাদের রেগুলেটরি বডি, তাদের সাথে আমরা কাজ করছি যে স্কিল সেট নিয়ে কীভাবে আমাদের আরও স্কিল সেট বাড়ানো যায়, হিউম্যান রিসোর্স কীভাবে ডেভেলপ করা যায়, ট্রেনিং প্রোগ্রাম আপনারা দেখবেন যে অনেক ট্রেনিং সরকারের থেকে কিন্তু অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। সো ডেফিনেটলি এগুলো আমাদের থেকে ফিডব্যাক যাওয়ার পরেই সরকার সেই জায়গাগুলোতে কাজ করছে, এবং ইট ইজ হেল্পিং দ্য ইন্ডাস্ট্রি, যে আমাদের রিসোর্স খুব কুইক আমরা ট্রেন্ড রিসোর্স পাচ্ছি। আর লং টার্ম পলিসি যেটা বললাম যে এডুকেশন পলিসি চেঞ্জ করা, সেটাও আমরা কাজ করছি আইসিটি ডিভিশনের সাথে, এডুকেশন মিনিস্ট্রির সাথে। বাট সমস্যা যেটা একটা হয়ে যাচ্ছে এখন, যে ধরেন আইসিটি ডিভিশন বা আইসিটি টেলিকম মিনিস্ট্রি, তারা ইন্ডাস্ট্রিটা বুঝে, সো দে আন্ডারস্ট্যান্ড আমাদের নিডটা কি, কিন্তু এটার বাইরে যে অন্যান্য আদার স্টেক হোল্ডার বডিগুলো আছে, তাদের সাথে একটা গ্যাপ। হ্যাঁ, তো ওই গ্যাপটা যত তাড়াতাড়ি আমরা মিটাইতে পারবো, তত ফাস্টার হবে গ্রোথ। যেমন এডুকেশন মিনিস্ট্রির সাথে এডুকেশন নিয়ে গ্যাপ, এনবিআর বা ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আমাদের ট্যাক্স ভ্যাট রিলেটেড অনেক ইস্যুজ আছে, এভরি ইয়ার কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, যেটাতে আমাদের ইন্ডাস্ট্রিতে এফেক্ট করতেছে। আবার ওইখানে কোনো কিছু নতুন কোনো নিয়মকানুন হলে তাদের অফিসাররা সেটাকে কতটুকু তাড়াতাড়ি গ্র্যাপস করতে পারছে, রুট লেভেলে আমাদের হ্যাম্পার হচ্ছে কাজের।
তারপরে আমাদের বিজনেস ডেভেলপমেন্টের মার্কেট, ডোমেস্টিক মার্কেট গ্রো করার জন্য আমরা কাজ করছি, যে গভর্নমেন্ট সেক্টর থেকে আরও যাতে আউটসোর্সিং হয়, গভর্নমেন্ট যাতে সিটিজেন সার্ভিসেস যে কাজগুলো আছে সেগুলো যাতে আরও আউটসোর্সিংয়ের মাধ্যমে করায়, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর যাতে আরও আউটসোর্সিং করে। দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে এখনও কোনো আউটসোর্সিং হচ্ছে না, ইন্স্যুরেন্স সেক্টরে কোনো টেকনোলজি নাই। ব্যাংকিং সেক্টর কিছু কিছু আউটসোর্সিং শুরু করেছে, আমরা যাতে চাই আরও আউটসোর্সিং করুক। তাহলে ডোমেস্টিক মার্কেটে যত কাজ করতে পারবে ইন্ডাস্ট্রি, এই কোম্পানিগুলো, তত তাদের স্কিলস হবে, তত তাদের এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করবে, এবং সেই এক্সপিরিয়েন্সগুলো নিয়েই কিন্তু আমরা বাইরের মার্কেটে যেতে পারবো। আমি যদি একটা বাইরের ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করি, সে বলবে তোমার রেফারেন্স কি? আমার রেফারেন্স তো আমার নিজের দেশে দেখাতে হবে। সে যদি তুমি তো নিজের দেশেই কাজ করো না, তুমি আমার এখানে কেন কাজ করবো? হ্যাঁ, সো ইটস অল অ্যাজ এ ইকোসিস্টেম, আমাদের একসাথে কাজ করতে হবে। যদি এগুলো সবগুলো কাজ করে, তখন দেখবেন যে এই $5 বিলিয়ন আসলে না। আমার ইন্ডিয়া যেমন 180 বিলিয়নের মার্কেট, সেখানে 5 বিলিয়ন তো কিছুই না। তো 5 বিলিয়ন আমরা কেন করতে পারবো না? ইনশাল্লাহ আমরা আশা করি সেটা খুব তাড়াতাড়ি হবে। এবং থ্যাংক ইউ সো মাচ আসবার জন্য। thank you. It was nice meeting you. থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। অন দিস নোট আমরা একটা চমৎকার আশার বাণী শুনে আশা নিয়ে এই সেগমেন্ট থেকে পরের সেগমেন্টে যাচ্ছি। স্টে উইথ আস। বলা হয় গুগল নাকি সব জানে, মানে গ্রামের গুগল হচ্ছে পাশের বাসার আন্টি, যারা এ ভাষা ও ভাষা জাস্ট উকি দিয়ে দেখবার চেষ্টা করে কি হয়, তারপরে সারা বাড়িতে সবাইকে জানিয়ে দেয়, তাই না? কিন্তু গুগল সত্যিকার অর্থে কিন্তু আমাদের অনেক সহায়তা করছে। এরকম সব সেবা তাদের রয়েছে যেগুলো ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেকটা দিন কাজে লাগে। ঠিক তাই, গুগলের এমনই দুটি গুরুত্বপূর্ণ ফিচার আমরা দেখে নিব এই প্রতিবেদনে। বলবো আজ গুগল ড্রাইভের কথা। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি সেবা হলো গুগল ড্রাইভ। এটি ব্যবহার করে সহজে ও নিরাপদে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করতে পারবেন। ক্লাউডে ফাইল সংরক্ষণ করে বলে গুগল ড্রাইভের বেশ কিছু সুবিধা আছে। কম্পিউটার বা মোবাইল ফোন নষ্ট হলে বা হারিয়ে গেলেও ফাইল নষ্ট কিংবা হারিয়ে যাবে না। ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, অডিও, ভিডিও, ছোট বড় সব ধরনের ফাইল সংরক্ষণ করা যায় এতে। আপনি যেখানেই থাকুন না কেন, ব্যবহৃত ডিভাইস থেকে জিমেইলে ঢুকলে গুগল ড্রাইভ ব্যবহার করা যাবে। কম্পিউটারের মতোই গুগল ড্রাইভে আপনার প্রয়োজন অনুযায়ী ফাইল ও ফোল্ডার তৈরি করা যায়। তৈরি করা ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারবেন সহজেই। গুগল ড্রাইভে আপনি আপনার দৈনন্দিন কাজের অন্য সব ফাইল তৈরি করতে পারবেন হালনাগাদ করতে। আপনি জিমেইল অ্যাকাউন্ট খুললেই গুগল আপনাকে দেবে একটা নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ একদম ফ্রি। গুগল ক্যালেন্ডার, এটি গুগলের নিজস্ব ক্যালেন্ডার অ্যাপ। সময়ের সঙ্গে প্রতিনিয়ত অ্যাপটি আপডেট করা হয়। স্মরণীয় মুহূর্তগুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন, যা আপনার গুগল অ্যাকাউন্টে জমা থাকবে। তবে অ্যাপ্লিকেশনটি মূলত ব্যবহার করা হয় বিভিন্ন মাসে কাজের তালিকা তৈরি করতে। এখানে রয়েছে নোটিফিকেশন সিস্টেম। ধরুন আপনি আগামী মাসের 15 তারিখে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন 10 তারিখে যেন কাজটা আপনাকে মনে করিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে গুগল ক্যালেন্ডার আপনার জন্য একটা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন হতে পারে। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট হিসেবে অ্যাপটি ইনস্টল করাই থাকে। এখন আপনার ব্যবহার করার পালা। কি অফার করব? মানে আমি তোমাকে আমাকে বলবো? বলেই ফেলো। শিওর। একদম। আমি শুধু তাকে না, আপনাকে অফারটা করতে চাই। সেটা হচ্ছে কোথায় কোন জিনিস কম দামে অনেক পাবেন, একটার সঙ্গে একটা ফ্রি পেতে পারেন আপনি বাসায় বসে, একেবারে হোম ডেলিভারি। জানতে ইচ্ছা করছে না? পকেটে টাকা কমে গেছে? কোনো ব্যাপার না, যা কিনতে চান, যেভাবে কিনতে চান, এই প্রতিবেদন দেখুন, মনটা ঠান্ডা হয়ে যাবে। আহা, জানাচ্ছি অফারের খবর। চালডাল.com 50টির অধিক পণ্যে দিচ্ছে ছাড়, পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ান সবসময়ের মতোই। অথবা .com-এ শুরু হয়েছে অনলাইন বইমেলা। বই কিনলেই পাচ্ছেন ছাড়, সাথে নোটবুক ফ্রি। আজকের ডিল, পুরো নভেম্বর জুড়ে রয়েছে ফ্রি নভেম্বর অফার, অর্থাৎ একটায় একটা ফ্রি। এছাড়াও হট ডিল অফারে থাকছে সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড়, পাশাপাশি যে কোনো পণ্য ক্রয় থাকছে ফ্রি হোম ডেলিভারি। দারাজের ডিসকাউন্ট মেনুতে থাকছে ছাড়ের ছড়াছড়ি। ই-ভ্যালি প্রিমিয়াম ডিল এবং হট ডিল অফারে থাকছে বিভিন্ন পণ্যের ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক।
আর বিকাশে অ্যাকাউন্ট খুললেই পাবেন 25 টাকা বোনাস এবং 25 টাকা মোবাইল রিচার্জে পাবেন 50 টাকা বোনাস। আর রকমারি.com থেকে বই কিনলে পাচ্ছেন ছাড়। ফুড পান্ডায় পাবেন সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড়। এতগুলো খুশির খবর জানালাম, নাও এনজয় ইয়োর শপিং। এখন সবচেয়ে মজার সময়, কারণ আমরা চেষ্টা করি আপনার জন্য কিছু না কিছু উপহার রাখতে। আজকেও তাই হচ্ছে। আর আজকে বৈশাখীর তরফ থেকে চমৎকার গিফট হ্যাম্পারটা যদি আপনি জিতে নিতে চান, তাহলে একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে বস। যারা পুরো অনুষ্ঠানটা ঠিকঠাক মতো দেখেছেন তারাই পারবেন, যারা দেখেননি তারা টেনে দেখবেন, কিন্তু কোথায় কিভাবে সেটা পরে বলবো। আগে জানাবো প্রশ্নটা বরাবরের মতো আমার কাছেই রয়েছে। সো প্রশ্নটা হচ্ছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আপনি কোন অ্যাপটি ব্যবহার করবেন? দুটো অপশন রয়েছে, অপশন এ জয়তী, অপশন বি জয়। কুইজের উত্তর পাঠাতে হলে খুবই ইজি একটা নিয়ম রয়েছে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BSKOS স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস সঠিক উত্তর, এরপর পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে, যত খুশি তত। আর এবার জানাবো গত সপ্তাহের প্রশ্নের উত্তর দিয়ে এই সপ্তাহের বিজয়ীর নাম কি। তার নাম হচ্ছে সিলেট থেকে রাহিয়া আহমেদ। কংগ্রেচুলেশনস ব্রাদার, আপনার সাথে খুব তাড়াতাড়ি বৈশাখীর তরফ থেকে যোগাযোগ করা হবে। আর যারা এখনো জানেন না প্রশ্নের উত্তরটা কি, তাদের জন্য বলবো পুরো ভিডিওটা টেনে দেখুন এক্ষুনি। কিন্তু কোথায় কোথায় দেখবেন না জানলে একটু পরে সে জানিয়ে দেবে। আমরা শেষ করব আজকে এখানটা। আমরা বলি যে এই অনুষ্ঠানটার একটা ইম্প্যাক্ট থাকে। ইম্প্যাক্ট হচ্ছে যে কোনো বিনোদন প্রোগ্রাম আপনি দেখলে আপনার হয়তো কিছুক্ষণ ভালো লাগবে, তারপরে আপনি ভুলে যাবেন। কিন্তু এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাকে কিছু একটা দিতে, আপনার মস্তিষ্কের চিন্তাটা যেন বাড়ে, আপনার যেন বড় হতে ইচ্ছা করে, বা আপনার বড় হবার পথে যেন আমরা একটুখানি সহায়তা করতে পারি। আজকেও সেটাই করেছি। একজন অভিজ্ঞ মানুষ, তিনি তার কথা বলেছেন, জেনেছেন আপনি অনেক কিছু, শিখেছেন নতুন করে সরকার আপনার জন্য কি করছে, সারা দুনিয়াতে কি কি উন্নয়ন হচ্ছে সেগুলো নিয়ে। আর যারা এখনো জানেন না কোথায় কোথায় আমাদেরকে খুঁজে পাওয়া যায়, তাদের জন্য বলে দাও একটু। ঠিক তাই, বৈশাখী টেলিভিশন কিন্তু এখন ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাপ সহ সবগুলো মাধ্যমে রয়েছে। ইয়েস, facebook.com/বৈশাখী টেলিভিশন, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ। এখানটাতে আপনি চাইলে আমাদেরকে কানেক্ট করতে পারেন। এছাড়াও youtube.com/বৈশাখী টিভি বিডি, এখানটাতেও এসে আপনি আমাদের প্রোগ্রাম দেখার পাশাপাশি আপনার ফিডব্যাক জানাতে পারেন। আর এছাড়াও গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভির যে অ্যাপটি রয়েছে সেটা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। আর এছাড়াও কিচ্ছু মনে না থাকলে বস, জাস্ট গুগলে গিয়ে লিখুন বৈশাখী টেলিভিশন। আমাদের ভালোবাসার সবগুলো জায়গা আপনার জন্য হাজির। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টা বলেন, অ্যাপস বলেন, সব কিছু। আপনি প্লিজ লিখুন, আপনার কোনটা ভালো লাগছে, কোনটা আপনি দেখতে শুনতে চান। আর আপনার প্রত্যেকটা কমেন্ট আমরা মন দিয়ে পড়ি। এই কারণে হয়তো আপনার কাছ থেকে আমরা শেখার নতুন একটা জানালা দেখতে পাবো। আজকে বিদায় নেব, কিন্তু যে সম্ভাবনার দোয়ার আপনার জন্য খোলা রয়েছে বাংলাদেশে, সেটাই নিজেকে পরিপূর্ণ বিনিয়োগ করুন। প্রত্যেকদিন নতুন কিছু শিখুন, সুস্থ থাকুন, পরিবারের জন্য ভালো কিছু করুন, মিথ্যা পরিহার করুন, চেষ্টা করুন নিজের জীবনটা সুন্দর, সৎ, কর্মঠ করে তুলতে। ভালো থাকবেন। আমাদের দুজনের তরফ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।